নমস্কার, আমি অভিষেক মিত্র, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ঋতুযানের অদ্ভুত গল্পে। এখানে ঠিক ভূতের গল্প আমরা শোনাই না, আমরা শোনাই অদ্ভুত গল্প। তাই আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন ঋতুযানের অদ্ভুত গল্প। আমাদের আজকের গল্প পিয়ালি মণ্ডলের লেখা স্বপ্ন সংকেত। একটা রাষ্ট্রীয়ত্ব ব্যাংকের ব্রাঞ্চ অফিস, তার কাছে ঘেরা বিশেষ চেম্বারে বসে আছে সুজয়, ব্যাংক ম্যানেজারের রিভলভিং চেয়ারে। বৃষ্টি হচ্ছে, ধন বৃষ্টি, রাশি রাশি 2000 টাকার নোট ঝরে পড়ছে ওর উপর। ওর চেয়ারটা যত ঘুরছে ততই বাড়ছে সেই বৃষ্টির পরিমাণ। চেয়ারটা ঘুরছে জোরে জোরে, আরো জোরে, বন বন করে পাক খাচ্ছে চেয়ারটা। তার সাথে পাক খাচ্ছে সুজয়ও, জোরে, আরো জোরে। বাবা গো, মা গো, কোমরটা ভেঙে গেল আমার। এ কেমন বিচার তোমার মা কালী? হ্যাঁ, চাকরি দিলে না মানলাম, তাই বলে স্বপ্নও দেখতে দেবে না? তোমায় কাল থেকে নো জবা ফুল, দেখো এবার একটা করে টগর দিব, দেখে নিও তুমি। এই বলে মেঝের উপর উঠে বসলো সুজয়। বাবার হোটেলের ম্যানেজারগিরি ছাড়া কখনো সখনো দু একটা সরকারি চাকরির পরীক্ষা দিয়ে আসে ও। ফলাফল জানার চেষ্টাও করে না, কারণ সেটা ও এক্সাম শিটে আন্দাজে গোল্লা পাকাবার সময় থেকেই জানে। ধুর শালা, ওই তক্ত বসে আর উঠবই না, এই মেঝেতেই শোবো। দুঃখে বেচারার কাঁচা ঘুম ভাঙা চোখে জোয়ার এলো। ছাপোষা বাড়ির বেকার ব্যাচেলার ছেলের কথা মা ছাড়া কেউ ভাবে না। সত্যিই তো, এরকম একটা 6 ফুটিয়া চেহারা নিয়ে ছোট সিঙ্গেল তক্ত বসে কেউ শুতে পারে নাকি? পাশবালিশটাকে যখন চেয়ারে তুলে রাখে মনটা হু হু করে সুজয়ের। কিন্তু বাবাকে পাশবালিশের মাহাত্ম্য বোঝানো খুবই মুশকিল। অগত্যা, বাবু সুজি, ও সুজি, ওঠ না বাবা, একটু বাজারটা করে নিয়ে আয় বাবা। ও সুজি, ওঠ না বাবা, ওঠ, তাড়াতাড়ি ওঠ। মায়ের ডাক শুনতে পারছে সুজয়। ঈদের জ্বালায় একটু ঘুমও হবে না, এই ভেবে কান দুটো চেপে আবার নিদ্রা দেবীর ধ্যানে মগ্ন হলো। বলি ওই হতচ্ছাড়া, কানে কথা ঢোকে না বুঝি? বাপের পয়সায় খাওয়া আর ঘুম, উঠবি কিনা উঠবি না? না উঠলে এক পিস মাংস আজ তোর পাতে পড়বে না, এই বলে দিলুম। মায়ের শেষ কথাটা শুনে প্রায় লাফিয়ে উঠল সুজয়। মাংস হবে? আহা, না, ওটা ছাড়া যাবে না। আর ওই দজ্জাল মহিলা যখন একবার বলেছে দেবে না, তো সত্যিই দেবে না। হুম। ফ্রেশ হয়ে রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালো। কমলা দেবী মানে সুজয়ের মাদার ইন্ডিয়া একটা ব্যাগ আর 200 টাকা হাতে দিয়ে বললেন, ভিতরে লিস্ট রাখা আছে, আর দাম আমার মুখস্থ, মনে থাকে যেন। এবার জিনিসগুলো এনে আমায় কেতাত্ত করুন। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। এতক্ষণ শুধুই শব্দ পাচ্ছিল, এবার বাইরে বেরিয়ে এসে অবাক হয়ে গেল। বৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা ঠিক স্বাভাবিক নয়। এই বৃষ্টির জল স্বচ্ছ নয়, বর্ণহীন নয়, গন্ধহীনও নয়। এই বৃষ্টির জলের রং লাল, টকটকে লাল, যেন রক্ত ধোয়া জল। আর গন্ধটাও কি ভীষণ আষ্টে। বমি উঠে আসে সুজয়ের। এত লোক রাস্তায় হাঁটছে, কেউ কি জলের রং লক্ষ্য করেনি? ওই যে রাস্তার পাশে ড্রেন দিয়ে রক্তবন্যা বইছে, কেউ দেখেনি? কি আশ্চর্য, ওই লোকগুলোই বা কারা? এ পাড়ায় তো কোনোদিন দেখিনি ওদের। কেমন যেন শূন্য দৃষ্টি নিয়ে নির্বিকারভাবে হেঁটে যাচ্ছে। আচ্ছা, সব লোকগুলো ভিজছে কেন? হঠাৎ কদিন আগে দেখা একটা স্বপ্নের কথা মনে পড়ে গেল ওর। যদিও খুব আবছা আবছা মনে আছে,
কিন্তু 2-3টে দৃশ্যপট মনের অ্যালবামে একদম সেভ হয়ে আছে। সেই লাল বৃষ্টি, সেই ভয়ানক বন্যা, আর আর কিছু মনে করতে পারল না সুজয়। এই সব ভাবতে ভাবতে কখন যে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে বুঝতে পারেনি ও। রাতে পেটে পড়া তরলের নেশাটা এখনও কাটেনি, তাই নিদ্রাদেবীর ধ্যান বুঝি ভাঙেনি এখনো। এই তো দিব্যি স্বচ্ছ বৃষ্টির জল ওর ছাতা বেয়ে ঝরে পড়ছে। নিজেকে নিজেই একটা কড়া করে গালাগালির ডোজ দিয়ে বাজারের দিকে এগিয়ে গেল। বাজারেও বেশ ভিড়। লিস্ট মিলিয়ে সব সবজি নিয়ে মাংসের দোকানের দিকে এগোলো সুজয়। এটা কেনা হয়ে গেলেই ওর ছুটি। তারপর সারাদিন ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে ফোনের অলিগলি ঘুরে বেড়াবে আর লাঞ্চ ডিনারের অপেক্ষা করবে। কিন্তু সেখানেই বাঁধল গোল। পরপর 4টে চিকেন আর 2টো মাটনের দোকান, কিন্তু 6টা দোকানে মনে হচ্ছে গোটা শহরটা যেন আছড়ে পড়েছে। এত লোক কি করছে রে বাবা মাংসের দোকানে? আবার নতুন কোনো ভাইরাস টাইরাস ধরা পড়লো নাকি মুরগির বা খাসির মাংসে? প্রশ্নটা মাথায় আসতেই সুজয়ের ডান হাতটা বারবার কপাল আর বুকে ঠেকাতে থাকে। মনে মনে বলতে থাকে, জয় মা জয় মা, খাসিটা জারাইশো হয়ে যাক, 1 কিলো নিয়েই যাও। ভাইরাস না হোক, অন্তত একটা ব্যাকটেরিয়া ধরা পড়ুক, নিজের পক্ষে একটা। ভাবতে ভাবতে সুজয়ের হাসিটা চওড়া হতে হতে প্রায় কান ছুঁয়ে ফেলল। ভিড় ঠেলে এগোতে থাকে ও। মাংসের দোকানে এত ভিড় ও বাপের জন্মে দেখেনি। বাজারের ব্যাগটা মাথায় রেখে ঠেলাঠেলি করে ভিড়ের প্রায় কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেল ও। আর তারপরেই দোকানের ভিতরের দৃশ্য দেখে ও চমকে ওঠে। পরপর শোয়ানো রয়েছে ছাল ছাড়ানো 3টে মানুষের শরীর। কসাই একটা মাংস কাটার চপার দিয়ে কুচি করে কাটছে একটা হাত। রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা। ও কি, কে ও? এ তো রতন কসাই নয়? অদ্ভুত মুখওয়ালা কে ওই কসাই? চপার ধরা হাতে, লম্বা লম্বা নখওয়ালা 4টে আঙ্গুল। সুজয়ের নজরটা ধীরে ধীরে কসাইয়ের হাত থেকে মাথার দিকে প্রসারিত হলো। তারপরেই কারেন্টের শক খাওয়ার মতো অভিব্যক্তি ফুটে উঠল ওর মুখে। রতনের সাদা মাথাটায় ছোট ছোট পালকে ঢাকা, একটা গোলাকার লাল চোখ, আর তার নিচেই শক্ত চঞ্চু। কুঁক করে গলা থেকে একটা অদ্ভুত শব্দ বেরিয়ে আসছে। সুজয় দুবার চোখ কচলে নিয়ে ভালো করে দেখার চেষ্টা করল। ও কি সত্যি দেখছে, নাকি এখনো ঘুমের ঘোর কাটেনি? কী সব দেখছে ও? ওই তো রতন 1 মাথার টাক আর 1 মণ ওজনের কুমড়োর মতো ভুঁড়ি নিয়ে বসে আছে। কাঠের গুঁড়ির উপর মাংসের কিমা বানাচ্ছে নিপুণ হাতে। পিছনের লোকগুলো মনে হচ্ছে যেন সব ওর ঘাড়ে উঠে পড়বে এবার। এই বাপরে বাপ, এ তো চেপেই মেরে ফেলবে মনে হচ্ছে। উফ, এই দোকানটা বড্ড অপয়া। না, এই পাশের দোকানে দেখি, একটু ফাঁকা মনে হচ্ছে। নিজের মনে বলতে বলতেই পিছু ফেরে সুজয়, আর সঙ্গে সঙ্গেই চমকে ওঠেও। ওর পিছনে এগুলো কারা? এত ফর্সা গায়ের রং, চোখগুলো কেমন কুতো কুতো, নাক প্রায় নেই বললেই চলে। পাড়ায় এত চাইনিজ এলো কোথা থেকে ভাই? আর সব মুখগুলো কই নেই তো। সাব বাবা, মানুষগুলোর মুখ নেই নাকি? খায় কোন দিক দিয়ে রে বাবা? ও বাবা, এই সব মাস্ক পরে আছে। বাহ, কাল মনে হয় পেটে একটু বেশিই পড়ে গেছে, হ্যাংওভার। কিন্তু মাস্ক পরা লোকগুলো সবাই আমার দিকে চেয়ে আছে কেন? ভাবনাটা মাথায় আসতেই লোকগুলোর দিকে ভালো করে তাকালো। এত ছোট ছোট চোখ যে বোঝাই যাচ্ছে না। অদ্ভুত দর্শন লোকগুলো এবার সত্যিই চেপে ধরছে ওকে। কি চাই ওদের? দম বন্ধ হয়ে আসছে সুজয়ের। না, বেরোতেই হবে এখান থেকে। এবার টুপ করে বসে পড়ল সুজয়।
তারপরে কোনো মতে হামাগুড়ি দিয়ে সবার পায়ের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে বড় রাস্তা ধরল। ঝমঝমিয়ে হওয়া বৃষ্টিটা এতক্ষণ খানিকটা ধরে আসলেও ঝিরিঝিরি বৃষ্টিটা চলেই যাচ্ছে। বিশালাকার অজগর সাপের মতো কালো মসৃণ পিচের রাস্তায় লক্ষ্যহীনভাবে দৌড়াচ্ছে সুজয়। পিছনে সেই অদ্ভুত লোকগুলো সদ্য হাঁটতে শেখা শিশুদের মতো টলমল পায়ে এগিয়ে আসছে ওকে লক্ষ্য করে। রাস্তায় একটা লোক নেই কেন? আর ওই যে সনাতন কচুরির দোকান, ওমা, কেউ নেই। আশ্চর্য! অথচ সকালে সনাতন ভিড় সামলাতে পারে না। সুজয় সনাতনের দোকান ছাড়িয়ে প্রায় ছুটে চলেছে। দুপাশ থেকে একে একে সরে যাচ্ছে পিন্টুর সাইকেলের দোকান, হরিমোহনের মিষ্টান্ন ভাণ্ডার, ভারতী বুক হাউস, কেসিপালের ছাতা, সন্ধ্যা কসমেটিক্স, কত দোকান। ওই তো রবিদার চায়ের দোকান। ওর বন্ধুরা নিশ্চয়ই আড্ডা মারছে ওখানে। ওখানে গিয়েই লুকোতে হবে। এই ভেবে আরও একটু জোরে ছোটা শুরু করে সুজয়। ভীষণ হাঁপাচ্ছে ও। কিন্তু কই ওরা? দোকান খোলা, আঁচে দুধ ফুটছে, কিন্তু রবিদা কই? নেই, কেউ নেই। একটা গাড়ি নেই, একটা লোক নেই, কিচ্ছু নেই। রবিদা নেই, সনাতন নেই, টুকাই, সন্তে, বিল্লু, কেউ নেই। আছে শুধু ও আর ওর পিছনে ছুটে আসা সেই অদ্ভুত মানুষগুলো। সুজয় সেই কালো অজগরের পিঠে চেপে কোনো নিরুদ্দেশের দিকে ছুটে চলেছে। ক্লান্ত হয়ে আসছে ওর শরীর, অবসন্ন হয়ে পড়ছে মন। কৃষ্ণকায় মেঘের উপর মুহুর্মুহুর ঝলকিয়ে উঠছে বিদ্যুতের চাবুক, আর সেই যন্ত্রণায় কাঁকিয়ে উঠে এক নাগারে বাড়িপাত করে চলেছে আকাশ। চাবুকের প্রতিটা ঘায়ে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে মেঘবালিকার শরীর। সেই আঘাতে নির্গত রক্তই যেন বৃষ্টির রঙকে রক্তিম করে তুলেছে। সুজয় দৌড়াচ্ছে। রাস্তার দুপাশে ড্রেন ছাপিয়ে রাস্তা ছুঁয়ে ফেলেছে সেই রক্ত বৃষ্টির স্রোত। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছে না ও। শুধু এইটুকু বুঝেছে যে ওকে পালাতে হবে, এই গোলকধাঁধা থেকে বের করতে হবে নিজেকে। ও কি অন্য কোনো জগতে এসে পড়েছে, নাকি ওকে ঘিরে থাকা জগৎটাই পরিবর্তিত হয়েছে? না, পিছনে আর সেই লোকগুলোকে দেখতে পাচ্ছে না ও। রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে পড়ল সুজয়। ক্লান্ত অবসন্ন শরীরটা আর দাঁড়ি করিয়ে রাখতে পারছে না সুজয়। লুটিয়ে পড়ল রাস্তার উপরেই। চোখের পাতা ভারী হয়ে আসছে ওর। আমি কি ঘুমিয়ে পড়েছি? হ্যাঁ, ঘুম, গভীর ঘুম। অনেকদিন আগে দেখা একটা হলিউড সিনেমার কয়েকটা দৃশ্য ভেসে উঠছে ওর সামনে। একেবারে স্পষ্ট একটা বালি ঘড়ি বসানো রয়েছে। উপরের অংশ থেকে একটু একটু করে বালি নিচের অংশে নেমে আসছে, আর তার সঙ্গে সঙ্গে পৃথিবীর মনুষ্য জগৎও মুছে যাচ্ছে একটু একটু করে। ওই তো ও দেখতে পাচ্ছে মোরামের মতো লাল রাস্তা ধরে দৌড়াচ্ছে একটা যুবক, পৃথিবীর বুকে বেঁচে থাকা শেষ মানুষ। তার গড়নটা অনেকটা ওর মতোই। যুবকের মাথা, কাঁধ, হাত, বুক, পেট, কোমর, তারপর দুটো পা। ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে সম্পূর্ণ শরীর। মাথাটা ঝিমঝিম করছে। মনে হচ্ছে মাথার ভিতর কেউ লাউড স্পিকার নিয়ে চিৎকার জুড়েছে। মাথার শিরা উপশিরাগুলো বিচ্ছিন্ন হয়ে যেতে চাইছে সুজয়ের। ব্রেনের ধূসর কোষগুলো যেন বিদ্রোহ করছে। তবে কি সেই হলিউডের ছায়াছবিটা সত্যি? তার স্বপ্ন সত্যি? আর তার এই দৌড়ক্লান্ত শরীরটাও কি সত্যি? কিছুই বুঝতে পারছে না সুজয়। চোখটা ধীরে ধীরে খোলার চেষ্টা করলো। বৃষ্টিটা তখনও হয়েই চলেছে। রাস্তাটা কিছুটা ডুবেছে সেই রক্তিম বন্যায়। ওর শরীরটাও রক্তস্নানে সিক্ত। কানে এসে ধাক্কা দিচ্ছে খুব ক্ষীণ কিছু শব্দ। বহু দূর থেকে যেন ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে সেই শব্দমালা। তবে কি ওর শরীরটাও এবার ওই শয়তান দল ভক্ষণ করবে? পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ওর যাবতীয় অস্তিত্ব? বাবার রাগি রাগি মুখটা
ভেসে উঠল মানসপটে। ও ঘুমিয়ে পড়েছে। বাবা চুপি চুপি ওর ঘরে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ও কি, বাবা কাঁদছে ওর জন্য? কিন্তু এই বাবাকে তো সারাদিন কত গালাগালি দেয় মনে মনে। ওই যে ওর ভীষণ সরল সাধারণ মা, ঈশ্বরের কাছে শুধু ওর জন্যই প্রার্থনা করে যাচ্ছে, নিজের জন্য বোধহয় কখনোই কিছু চায়নি। ও কিছুতেই এই মানুষগুলোকে ছেড়ে যেতে পারবে না, কিছুতেই না। কিন্তু কিন্তু সত্যি যদি ওই ছায়াছবির ঘটনা সত্যি হয় তাহলে? হ্যাঁ, ওই তো আবার শুনতে পাচ্ছে সেই শব্দগুলো। অনেক কাছে চলে এসছে সেই শব্দ। এবার সিধুর মুখটা দেখতে পাচ্ছে সুজয়। সুজয়ের ছোটবেলার বন্ধু, ক্লাসে বরাবর ফার্স্ট হতো। কিন্তু হঠাৎ করেই ওর একদিন অ্যাক্সিডেন্টে ডান পাটা বাদ চলে যায়। কদিন পরে সিধুও আত্মহত্যা করে। সেদিন সিধু বুঝতেও পারেনি সাইকেল চালাতে চালাতে কে ওকে হঠাৎ পিছন থেকে ঠেলে দিয়েছিল দ্রুত গতিতে ছুটে আসা লরিটার সামনে। তারপর ওই তো অমূল্য স্যার, ওদের অঙ্কর টিচার ছিল। এমনিতে খুব ভালো ছিলেন, কিন্তু অঙ্ক না পারলেই বাবাকে বলে দিতেন। আর ক্লাস 9-এর অঙ্ক কি সোজা নাকি যে সবাই পারবে? কিন্তু স্যারকে এটা বোঝাবে কে? ওদিকে বাড়ি ফিরলেই বাবার উত্তম মধ্যম ডোজ জুটত। স্যার একা মানুষ, বিয়ে থা করেননি, তাই স্যারের খাওয়ারে কেউ বিষ মিশিয়েছিল কিনা সেই নিয়ে তদন্তও হয়নি। সবাই ধরেই নিয়েছিল স্যারের ডিপ্রেশনে আত্মহত্যা করেছেন। এই অমূল্য স্যারের পিছন থেকে ওটা কে বেরিয়ে এলো? তৃষা না? ওই যে হরিনারায়ণপুর স্কুলের ক্লাস 11-এর ছাত্রী, দুদিকে বেনি করে স্কুলে আসতো। কি মিষ্টি দেখতে ছিল ওকে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ও নিজেই নিজের হাত কেটে আত্মহত্যা করেছিল। কেন করেছিল সেটা শুধু সুজয় আর তৃষাই জানে। মাত্র 2 মাসের প্রেম, আর তার মধ্যেই মেয়েটা সব কিছু করতে রাজি ছিল সুজয়ের জন্য, এমনকি মরতেও। কিন্তু ততদিনে সুজয়ের তো রিয়াকে পছন্দ হয়ে গেছিল। কি আর করত, যদিও বেশি কিছু করতেও হয়নি, শুধু ওই 2টো নগ্ন ছবি অন্তর্জালে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছিল। ব্যাস, তাতেই কেল্লা ফতে। আর ওর পিছন থেকে বেরিয়ে আসছে ওদের কলেজেরই দেবিকা। এই দেবিকাকেই তো ওরা 4 জন মিলে সেই জঙ্গলে নিয়ে গিয়ে, তারপর সেই মেয়েটা যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছিল কেউ জানতে পারেনি। কারুর নাগালে আসবে না এমন জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিল তাকে। তারপর সোফিয়া, মিশা, রাধিকাকেও তো একইভাবে নিরুদ্দেশ হয়ে গেল। তখন কিছুটা সন্দেহ এসে পড়েছিল ওদের উপর। ওই যে বিলুর জন্য তো ওর তখন রাধিকার জন্য প্রেম উতলে উঠেছে। ওরই তো গার্লফ্রেন্ড ছিল, কিন্তু পোড়ানোর পর বেচারা বড্ড কাঁদছিল। তখনই সবার সন্দেহ পড়ে ওদের উপর। যাকে সেসব কবেই মিটে গেছে। নিজের কুকীর্তিগুলো মনে পড়তেই নিজেই নিজের পিঠ চাপড়ালো সুজয়। আহা, কি স্মুথলি করেছিল কাজগুলো। আবার সেই শব্দ, কিন্তু এবার তার তীব্রতা অনেক বেশি, অনেক কাছে। আবছা কতগুলো অবয়ব এগিয়ে আসছে ওর দিকে। ক্র্যাচ নিয়ে ওটা কে? আরে ওটা অমূল্য স্যার না? মুখ থেকে কি বেরিয়ে আছে ওটা? চোখগুলো ওরকম কেন স্যারের? আরে তৃষা না ওটা? এ কি, অত রক্ত কেন মেখেছে ও? কিন্তু ওর পিছনে ওরা কারা? কাউকেই চিনতে পারছে না। চোখ, নাক, মুখ, চুল সব পুড়ে কি বিভৎস সব চেহারা। সবাই কি যেন এক বিকৃত চাহনি নিয়ে এগিয়ে আসছে ওর দিকে। কি ভয়ানক লাগছে ওদের হাসিগুলো। ওরা এগিয়ে আসছে সুজয়ের দিকেই। সুজয়ের সঙ্গে সিধু, অমূল্য স্যারদের দূরত্ব কমছে, আর সাথে সাথেই বৃদ্ধি পাচ্ছে সেই রক্তিম জলের উচ্চতা। প্রায় গলা ছুঁয়ে ফেলেছে সুজয়। সিধু ওকে ছুঁতে চাইছে, আর ইঞ্চি 10 দূরত্ব। জল ওর নাক প্রায় ছুঁয়ে ফেলল। সাঁতার দেওয়ার চেষ্টা করছে প্রাণপণে, কিন্তু জলের নিম্নদেশ থেকে প্রবল টান কিছুতেই ওকে ভেসে উঠতে দিচ্ছে না। সিধু ক্র্যাচ ছেড়ে 2 হাত দিয়ে জড়িয়ে ধরেছে সুজয়ের পা। সিধুকে ঘিরে বাকিরাও জড়িয়ে ধরেছে ওর নিম্নাংশ।
না, আর দম নেই। জলের উপরে ভেসে না উঠতে পারলে বাঁচার কোনো আশাই নেই। কিন্তু সুজয়ের ক্লান্ত শরীর ওদের জোরের কাছে হার মানছে। দম বন্ধ হয়ে আসছে ওর। জলের ভিতর দিয়ে অসংখ্য বুদবুদ তৈরি হচ্ছে। ছটফট করছে সুজয়। ভীষণ কষ্ট হচ্ছে। একটু একটু বাতাস। আরও কিছুক্ষণের ছটফটানি। তারপর সব শেষ। সুজয়ের নিস্তেজ শরীরটা ধীরে ধীরে ডুবে গেল সেই রক্তিম বন্যায়। বাবু রে, বাবু। মায়ের ডাক শুনে ধড়মড়িয়ে উঠে বসল সুজয়। ঘামে ভিজে গেছে ওর গোটা শরীর। বাইরে রোদের আভা দেখা যাচ্ছে। নিশ্চয়ই বেলা হয়ে গেছে। আজ আর ফাদার ইন্ডিয়ার কারখানা বন্ধ। ওর কপালে বেশ দুঃখ আছে। কিন্তু সমস্যা একটাই, মা এখন ওইভাবে কাঁদছে কেন? বাবাও বসে আছে চৌকিতে। এ কি, বাবা আজ ওর ঘরে? কিন্তু বাবার চোখে জল না। বলি, ও বুড়ো, কাঁদছো কেন? এই বলে উঠে দাঁড়ালো সুজয়। পাড়ার কাকু কাকিমাদের হঠাৎ ওর বাড়ির গেট ঠেলে ঢুকতে দেখে একটু থমকে দাঁড়ালো। যাক কলা, ব্যাপার কি? এই বলে পিছন ফিরে তাকালো সুজয়। ওর মা তখনও এক নাগাড়ে বিলাপ করে চলেছেন। আর ওনার সামনে পড়ে রয়েছে একটা মৃতদেহ। আর মৃতদেহের অবয়বটার সঙ্গে সুজয়ের কোনো অমিল নেই। ডাক্তার ডেথ সার্টিফিকেটে লিখেছিলেন যে রাতে ঘুমের ঘোরে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে সুজয়ের। কিন্তু মৃত্যুটা কি কার্ডিয়াক অ্যারেস্টে নাকি স্বপ্ন সংকেত? কেমন লাগলো আমাদের আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করুন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে যান। আর একটা কথা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমরা আবার আসব পরের শনিবার এরকমই একটা অদ্ভুত গল্প নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।